শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ তিনি বলছেন তার মাকে দেশ ছাড়া হতে হয়েছে আন্তর্জাতিক চক্রান্তে, যেমনটা চাওয়া হয়েছিল তার কাছ থেকে। আমরা জানি সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র নৌঘাঁটি বানাতে চেয়েছিল, জমি দেননি হাসিনা, রাজি হননি। নিজেই বলেছিলেন শেষ নির্বাচন 6 মাস আগে যে নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে আসেন, সেই নির্বাচনের আগে সরাসরি বাংলাদেশের নির্বাচনে নাক গলিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাতেও এঁটে উঠতে পারেনি তিনি নির্বাচিত হন, কিন্তু শেখ হাসিনা জানিয়ে দিয়েছিলেন নির্বাচনে নির্বাচিত হওয়ার পরেই যে তাকে কেন্দ্র করে, তার সেন্ট মার্টিন দ্বীপে জমি দিতে চাওয়া না চাওয়াকে কেন্দ্র করে তার দিকে ধেয়ে আসছে একের পর এক হুমকি। প্রাণে মারার হুমকি, সরিয়ে দেওয়ার হুমকি, দেশ দখলের হুমকি। কারা দিচ্ছিল হুমকি? কারা সেন্ট মার্টিন দ্বীপের ওই জমিটা চাইছিল সবাই জানে। শেখ হাসিনাও স্পষ্ট করেছিলেন, আর তার পুত্র সজীব ওয়াজেদ জয় গতকাল আমারই সহকর্মী রিপাবলিক বাংলার অপর সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে দেওয়া ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন পাক, আইএসআই আর আমেরিকার যুক্তরাষ্ট্রের যৌথ ষড়যন্ত্রের ফল বাংলাদেশ এই মুহূর্তে যার মধ্যে দিয়ে যাচ্ছে তার সবটা। শেখ হাসিনা এবং তার পরিবারের আর বাংলাদেশ নিয়ে কোনো আগ্রহ নেই, অন্তত সজীব ওয়াজেদ যা বলছেন। কিন্তু এরপর বাংলাদেশ নিয়ে আগ্রহহীন অন্তত আমরা হতে পারি না, অন্য কোনো কারণে নয়। তার কারণ কূটনীতিতে একটি অত্যন্ত পুরনো কাহাবাত, মানে প্রবাদ বাক্য বলা যেতে পারে, তুমি সব বদলাতে পারো, তোমার প্রতিবেশী বদলাতে পারো না। আর সেই প্রতিবেশী যদি জেহাদি সন্ত্রাসীদের দখলে যায়, সেই প্রতিবেশী দেশে যদি জেহাদি সন্ত্রাসীদের মাধ্যমে এমন কোনো শক্তি দেশের দখল নিতে চায় যারা আমাদের নাকের ডগায় বসে, আমাদের ঘাড়ের কাছে বসে নৌঘাঁটি তৈরি করে, সামরিক ঘাঁটি তৈরি করে ভারতের উপরে নিঃশ্বাস ফেলবে, ঠিক যে কায়দায় 71 সালে 7ম নৌবহর পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা তারা অর্জন করার পথে বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিল, পারেনি। ভারত এককাট্টা ছিল, পারেনি, আন্তর্জাতিক পরিস্থিতি তাদের অনুকূলে ছিল না বলে। কিন্তু এখন ভারতের দীর্ঘকালীন রাজনৈতিক সুস্থিরতা তাদের সবথেকে বড় সমস্যার কারণ। ভারতের সরকারকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। ভারতের সরকারে 22টা 24টা দল থাকবে, তাদের এক একজনকে দিয়ে সরকারকে এক এক রকম করে নাচানো যাবে। এর কোনোটা সম্ভব হচ্ছে না আঙ্কেল স্যামের পক্ষে, যারা ওয়াশিংটনে থাকে। অতএব সরাসরি ভারতের একেবারে নাকের ডগায় বসে, বাংলাদেশে বসে ভারতের উপরে নজরদারি, আর পারলে সম্ভব হলে 200 বছর যারা আমাদের দেশ শাসন করে গেছে অনেকটা তাদের কায়দায় খবরদারির চেষ্টা। আজকাল এই বিশ্বে যেভাবে খবরদারি করা যায়, সরাসরি তো আর অন্য দেশ এখন দখল করে নেওয়া যায় না। ভারতটা ইরাক বা আফগানিস্তান নয়। অতএব বাংলাদেশ আমাদের হুঁশিয়ারি দিচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি আমাদের হুঁশিয়ারি দিচ্ছে। কীরকম হুঁশিয়ারি, কী তার পরিপ্রেক্ষিত, খুব বিস্তারিত বিতর্ক করব, খুব বিস্তারিতভাবে আলোচনাও করব। তার আগে যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, যে সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আজ এত বড় একটা বিতর্ক করছি, আলোচনা করছি, প্রশ্ন তুলছি, সেই সাক্ষাৎকার এবং এখনো পর্যন্ত, আজ পর্যন্ত, কিছুক্ষণ আগে পর্যন্ত বাংলাদেশের আজকের পরিস্থিতি, আজকের বিশেষ প্রতিবেদন। হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। ছাত্র আন্দোলনের আড়ালে জল্লাদদের উল্লাস চলছে পদ্মাপাড়ের দেশে। পতন হয়েছে শেখ হাসিনা সরকারের, ভাঙা হয়েছে বঙ্গবন্ধু মুজিবরের একের পর এক মূর্তি। বাংলাদেশ জুড়ে এই তাণ্ডব হিংসার নেপথ্যে কারা? রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষকে দেওয়া গ্লোবাল এক্সক্লুসিভ সাক্ষাৎকারে খোলসা করলেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। হ্যাঁ, আমার অবশ্যই মনে হয় আছে, তবে চায়না এর সাথে জড়িত না। চায়না কোনোদিন আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হাত দেয় নাই, শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। পড়শি দেশে ঘাঁটি গেড়েছে ভারত বিরোধী শক্তিরা। এবার বাংলাদেশের মাটি থেকেই কি ভারত বিরোধী ষড়যন্ত্রের সলতে পাকানো শুরু হবে? আর ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের কি সফট টার্গেট পশ্চিমবঙ্গ?
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। বাংলাদেশ থেকে কেউ এসে সাহায্য চাইলে দেবেন বলে বিতর্কে জড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আগেই বলেছেন 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিতে হতে পারে এই রাজ্যকে। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কিন্তু শরণার্থী আসবে না তার ভেগ ধরে অনুপ্রবেশকারী ঢোকানোর চেষ্টা হবে বাংলায়? চেষ্টা তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের রংপুরের বাসিন্দা পরিবার নিয়ে ভারতে এসেছিলেন 7 দিনের ভিসা নিয়ে দিল্লিতে চিকিৎসা করাবেন, আর ঠিক সেখানেই বিপত্তি। ভারতের ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফ যখন তাকে চেক করেন তখন ধরা পড়ে তার হাতে বাংলাদেশের পাসপোর্ট সহ ভারতের আধার ও প্যান কার্ড। আমি আধার কার্ড বানাইছিলাম ট্রিটমেন্টের বিল কম দেওয়ার জন্য, সেটা আমার কাছে পাওয়া গেছে আজকে। এটা 2020-এ করছিলাম, তারপরে কোথাও ইউজ করি নাই। এটা উত্তরপ্রদেশে নয়ডা হসপিটালের একটা ব্রোকারের কাছে। কত টাকা নিয়েছিল? 20,000 টাকা নিয়েছিল। এবার কি তাহলে শরণার্থীর ছলে অনুপ্রবেশ? আগেও বাংলাকে প্রবেশদ্বার করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছে অনুপ্রবেশকারীরা। এবারও কি একই কায়দায় ভারত বিরোধী ষড়যন্ত্রকে রূপ দিতে চাইবে ষড়যন্ত্রকারীরা? ভারত বিরোধী সেই ষড়যন্ত্র আটকাতে কতটা তৈরি আমরা? রিপাবলিক বাংলা। ঠিক এই উদ্বেগ, এই চিন্তাগুলোর মাঝখানে দাঁড়িয়ে দেশের ঐক্য নিয়ে, সম্প্রীতি নিয়ে, অখণ্ডতা নিয়ে, ঠিক এই উদ্বেগগুলোর সামনে দাঁড়িয়েই আমি আজকের বিতর্ক করছি, আজকের আলোচনা করছি, অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক শুরু করছি। আমার একটাই প্রশ্ন, যে প্রশ্নটা নিয়ে আমাদের এই মুহূর্তে বোধহয় সব থেকে বেশি কথা বলা দরকার। আমার আজকের অগ্নিবাণ, জেহাদি দখলে পড়শি মোকাবিলায় ভারত তৈরি? আমাদের দেশ কি তৈরি? ঠিক ঘাড়ের কাছে বসে থাকা জেহাদি, যার নিয়ন্ত্রণটা প্রশান্ত মহাসাগরের পাড়ে বসে সুতোর টানে কেউ ঠিক করছে, এমন এক পড়শি। সেই পড়শি দেশ তা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, আমাদের ঐক্যের জন্য, অখণ্ডতার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার সঙ্গে উপস্থিত যারা,